আসসালামু আলাইকুম। ফ্লেক্সিবিলিটি মেথড তৃতীয় লেকচারে সবাইকে স্বাগতম। সো আগের দুই লেকচার যদি মোটামুটি ধরতে পারেন, তো বাকি লেকচারগুলো আশা করি সমস্যার কথা না। যদি এরপরও সমস্যা মনে হয়, আমি আবার রিকোয়েস্ট করব লেকচার 1 এবং লেকচার 2 ভালো রকমভাবে বোঝার জন্য, কারণ ওই দুটো লেকচার হচ্ছে সবচেয়ে বেসিক লেকচার। সো বেসিক লেকচারগুলো যদি আমরা ঠিক মতো বুঝতে পারি, তাহলে আমরা বাকি সব কিছুই সহজে বুঝতে পারবো। আর আমরা যদি দেখি, সো আমি এখানে স্ক্রিনে আবার চারটা আবার দেখাচ্ছি। চারটা অলরেডি আপনারা পিডিএফ ফাইলগুলোতে পেয়ে গেছেন, সেখান থেকে আপনারা দেখবেন। এটা হচ্ছে সেকেন্ড চার্ট। যদি কারো স্ক্রিনশট নেওয়ার দরকার পড়ে, সেখানে আপনারা চাইলে নিতে পারেন। ওকে, সো আমরা আজকে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি 2 এর প্রবলেম করব। সো এখানে দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার যার মধ্যে দুইটা পয়েন্ট লোড দেওয়া আছে, পিপি পয়েন্ট লোড, আর ফিক্স সাপোর্ট দেওয়া আছে এবং দূরত্বগুলো সব সুন্দর মতো দেখানো হচ্ছে। সো দেখতেই পাচ্ছি এখানে আমার রিয়েকশন হচ্ছে গেল দেওয়া আছে মোটামুটি 4টে রিয়েকশন, আর ইকুয়েশন আগের মতো তৈরি হবে 2টি, তার মানে এখানে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি হবে 2। সো দেখতে পাচ্ছি এখানে যে নাম্বার অফ রিয়েকশন হবে 4টি, আর নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হবে 2টি। সো বিয়োগ করে 2টি, তার মানে এখানে আমাদের আগের তুলনায় একটু বেশি কষ্ট করতে হবে, কারণ ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি এখানে আমার 2, তার মানে আমার 2বার সাপোর্ট উঠিয়ে কাজ করতে হবে। অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা, কারণ আমরা জানি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন 3টা হয়, সামেশন অফ এফ এক্স, এফ ওয়াই আর মোমেন্ট। এখানে সুন্দর মতো কথায় বলা আছে ইগনোর করতে হবে অ্যাক্সিয়ালটা। অ্যাক্সিয়াল মানে এফ অফ এক্স, এটা আমরা ইগনোর করব। সো স্টেপ 1 আমাদের কাজ শেষ, আমাদের ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি আমরা ক্যালকুলেশন করে ফেললাম। স্টেপ 2 আমাদের স্ট্রাকচারের মধ্যে সাপোর্ট রিলিজ করতে হবে, সরাই ফেলতে হবে। সো বলছে যে দ্য রিলিজ স্ট্রাকচার মাস্ট বি স্টেবল। আমি যে স্ট্রাকচারটাকে যে সাপোর্টগুলো সরানোর পরে যেন স্ট্রাকচারটা স্টেবল থাকে, সেটা আমার মাথায় রাখতে হবে। মানে আমার যেন ডোসির মানটা 0 চলে আসে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সো এখানে আমাদের রিয়েকশন 1, রিয়েকশন 2 আমরা এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে আমরা কয়েকভাবে করতে পারি। সো আমাদের যেটা সুবিধা আমরা সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব। সো দেখা যাচ্ছে আমরা যদি মুভমেন্ট সরাই, তাহলে সেক্ষেত্রে রোটেশন দেওয়া লাগবে। তো রোটেশন দেওয়া করাটা একটু কষ্টসাধ্য, চাইলে করা যায়, বাট আমরা আপাতত এখনও রোটেশন প্রবলেমে যাব না, যে রোটেশন দেওয়া থাকলে কী করা লাগে। আমরা আপাতত পয়েন্ট লোড ওই হিসাবে যাব। সো আসলে পুরো সিনারিওটা কী ঘটছে সেটা এখানে দেখার চেষ্টা করি। সো এখানে দুইটা পিপি লোড দেওয়া আছে। সো আমরা এই দুইটা সাপোর্টকে রিলিজ করে দিলাম আমরা। তো রিলিজ করার ফলে যেটা হবে, যেটা পয়েন্ট লোডের কারণে এখানে আমার ডিফরমেশন হবে। তো সি পয়েন্টে এক প্রকার ডিফরমেশন হবে ডেল্টা নট 2, আর বি পয়েন্টের ডিফরমেশন হবে ডেল্টা নট 1। সো আমরা জানি, তো এই ডিফরমেশন ঠেকানোর জন্য যেই সব জায়গায় আমরা সাপোর্ট সরিয়ে দিয়েছি, সেসব জায়গায় আমরা একটা রিয়েকশন দিচ্ছি। সেটা না ধরলাম একটা R1, আর একটা হচ্ছে আমরা R2। সো এই R1 রিয়েকশন আপওয়ার্ড দেওয়ার ফলে আমরা ধরে নিলাম এখানে যদি ডেল্টা 1 পরিমাণ উপরে ওঠে, এখানে ডেল্টা 2 পরিমাণ উপরে উঠবে। আবার আমরা যদি এখানে রিয়েকশন দিই, সো এখানে ডেল্টা 2 পরিমাণ উপরে উঠবে, এখানে ডেল্টা 1 পরিমাণ উপরে উঠছে। এখন সবার মনে স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে 1 1 1 2 2 1 এগুলো কীভাবে কিসের বেসিসে দিচ্ছে। সো আমরা যদি বলি যে প্রথম পজিশন রিয়েকশন R1, সো যেহেতু এটা আমার প্রথম সাপোর্ট সরানো, সো প্রথমত ডেল্টা 1 থাকবে। সো প্রথম পজিশনের জন্য 1, এরপরে 1টা দিব। আবার এখানেও ডেল্টা 1, এখানে আমার কি হবে যে সি, যেহেতু বিকে আমি 1 ধরেছি, তাহলে সি হবে 2। সো আমরা এখানে দিলাম 2, আর যেহেতু এটা আমার প্রথম সাপোর্ট রিলিজ করছি, সো ডেল্টা 2 1। আবার সিমিলার যদি এখানে দেখি, এটা প্রথম পজিশন, এই জন্য ডেল্টা 1 দিয়েছি, আর যেহেতু দ্বিতীয়তম বার স্ট্রাকচার রিলিজ করেছি S2, এই জন্য ডেল্টা 1 2। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড বার রিলিজ, সো ডেল্টা 2 2। সো আমরা এইভাবে
এগুলোর নামকরণ করব। সো আমরা তাহলে জিনিসটাকে এভাবে লিখতে পারি যে আমার এই বি পয়েন্টে যদি বলি আমার ডেল্টা বি পরিমাণ নিচে নেমেছে, তো সেটা মানে ডেল্টা বি পরিমাণ যদি হয়, যদি আমি সামেশন ডেল্টা বি সমান 0 ধরি, কারণ কোনো ডিসপ্লেসমেন্ট নাই, তার মানে কি হবে ডেল্টা নট 1। কারণ আমরা আগে কী করতাম, আমরা আগে করতাম ডেল্টা নট প্লাস ডেল্টা আর ইকুয়াল টু 0, বা জিনিসটা এভাবে লিখতাম আমরা ডেল্টা নট প্লাস ডেল্টা ইকুয়াল 0। সো এখানে যেহেতু দুইবার আসবে, সো ডেল্টা নট 1 ও যখন নিচে নামছিল ডেল্টা 1 এবং ডেল্টা 1 তাকে উপরে ওঠানোর চেষ্টা করছিল, যে ডেল্টা নট 1 নিচে নামছিল কিন্তু ডেল্টা 1 এবং ডেল্টা 1 পরিমাণ সেই উপরের দিকে তাকে উঠানোর জন্য চেষ্টা করছিল, সেই জন্য এই টোটাল যোগফলটা হবে 0। আবার সিমিলার ডেল্টা নট 2 নিচের দিকে নামছে কিন্তু তাকে উপরে ওঠানোর জন্য ডেল্টা 1 পরিমাণ এবং ডেল্টা 2 পরিমাণ আমরা উপরের দিকে ওঠানোর চেষ্টা করছি, তার মানে এগুলো যোগফল হবে 0। সো আমরা যেহেতু জানতাম ডেল্টা নট প্লাস ডেল্টা ইকুয়াল টু 0 এবং যেখানে ডেল্টা মানে ছিল ছোটো হাতে ডেল ইন্টু আর, তো সিমিলার ডেল্টা 1 সমান হবে ছোটো হাতে ডেল্টা 1 ইন্টু R1, ডেল্টা 1 হবে ছোটো হাতে ডেল্টা 1 ইন্টু R2, ডেল্টা 2 হবে ছোটো হাতে ডেল্টা 2 ইন্টু R1, এভাবে যেহেতু চলতে থাকবে আর কি। সো এটা ওয়ান কাইন্ড অফ ম্যাট্রিক্সের যে আই যে পজিশন বলি সেভাবে জিনিসটাকে এখানে রিপ্রেজেন্ট করতে পারি আমরা। এবং একই সাথে আমরা 1 কি পরিমাণ যে লোডটা দিব যেখানে আমরা স্ট্রাকচার রিলিজ করেছি সেসব জায়গায়। সো এটা জাস্ট বোঝানোর জন্য, এটা চাইলে আপনারা পরীক্ষা খাতায় এভাবে লিখতে পারেন, আপনার ইচ্ছা থাকলে নাও লিখতে পারেন, একান্ত নিজস্ব ইচ্ছা। এখন হচ্ছে আসল আমরা যে কাজগুলো করব। সো আমরা চাইলেই এই জিনিসটাকে একটা ম্যাট্রিক্স রূপে লিখতে পারি। সো ম্যাট্রিক্স রূপে লেখা যদি কারো মনে না থাকে সেটা তো আমি আবার একটু স্মরণ করে দিচ্ছি কীভাবে ম্যাট্রিক্স রূপে লেখা যায়। ধরুন আমাদের একটা ইকুয়েশন আছে 2x প্লাস 5y সমান সমান 9, আবার ধরেন দেওয়া আছে 6x প্লাস 8y সমান 12। আমরা এই জিনিসটাকে চাইলে এভাবে ইকুয়েশন হিসেবে লিখতে পারি 2 5 6 8 ইন্টু xy, আমরা এইভাবে গুণাকার লিখতে পারি সমান সমান 9 12। আমরা এখানে মোটামুটি সেই কাজটাই করেছি। সো এই পোর্শনটুকে তাহলে এইভাবে লিখছি ডেল্টা 1 ডেল্টা 1 2 ডেল্টা 2 1 ডেল্টা 2 2 R1 R2, আর এই পাশে তো 0ই, আর এই পাশে অ্যাডিশনালি ডেল্টা নট 1 ডেল্টা নট 2, এইভাবে ম্যাট্রিক্সটাকে ডিফর্ম করছে বা প্রকাশ করছে। এবং এখন যেটা দেখতে পাচ্ছি এটাই আসলে ফ্লেক্সিবিলিটি মেথডের আসল রূপ, এটা হচ্ছে আসলে আমাদের সূত্র। কারণ আমাদের তো সবসময় একটা করে থাকবে না, ডোসি 2 3 4 হতে পারে, তার মানে আসলে আমরা জিনিসটাকে এরকম একটা ম্যাট্রিক্স রূপে প্রকাশ করতে পারি। তার মানে ডেল্টা নট হচ্ছে আমার পি লোডের জন্য কতটুকু ডিফর্মেশন হচ্ছে, এই ডেল্টা মানে হচ্ছে গেল কিউ লোডের জন্য কতটুকু আপওয়ার্ড হচ্ছে, আর রিয়েকশন তো সেই রিয়েকশন যেটা বের করে যাচ্ছি, আর ডেল্টা জে মানে ওই জে নোডে সেই নোডে আমার কি পরিমাণ এক্সট্রা কোনো সেটেলমেন্ট আছে কিনা, না থাকলে শূন্য, যেমন এখানে দেখতে পাচ্ছি সেটেলমেন্টের মান 0, আর থাকলে থাকবে। যদি বলি যে এখানে সেটেলমেন্ট 10 15 এরকম সেটেলমেন্ট 10 15 আমরা বসিয়ে দিব। স্টেপ 3 প্লটিং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। সো আমাদের মোটামুটি ডোসি এগুলো সব কিছু হওয়ার পরে আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের যে কাজ সেটা হচ্ছে গেলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। সো আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করলাম। সো অ্যাজ ইউজুয়াল দুইটা পি লোডের জন্য যে অবস্থানে আছে সেভাবে একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকলাম, সেটার নাম দিলাম আমরা এম নট। সো আমরা যেহেতু বি পয়েন্টে একবার একটা সাপোর্ট সরিয়েছি, সো বি পয়েন্টে যদি 1 কিউব লোড দেই তার জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আসতে আছে M1, এবং আমরা সি পয়েন্টে একবার সাপোর্ট সেটা সরিয়ে ফেলেছি, সো সেখানে 1 কিউব লোডের জন্য হচ্ছে M2। সো আমরা এইভাবে মোমেন্ট ডায়াগ্রামগুলো একই ফেলবো M0 M1 M2 এগুলো। সো এগুলো একবার আঁকা হয়ে গেলে আমাদের ক্যালকুলেশন মোটামুটি ইজি। এখন যা হচ্ছে গেলো আমার চার্ট মিলিয়ে মিলিয়ে কাজ করতে হবে।
স্টেপ 4 দেখাচ্ছে এখানে আসলে কি হচ্ছে, এখানে ক্যালকুলেশন অফ ডিফরমেশন অ্যান্ড ফ্লেক্সিবিলিটির আমার কি কি আসবে। সো যেহেতু এখানে আমার ডেল্টা নট 1 আছে, ডেল্টা নট 2 আছে, ডেল্টা 1 1, ডেল্টা 1 2, ডেল্টা 2 1, ডেল্টা 2 2, তার মানে মোটামুটি 6টা হবে। তো 6টা ক্রাইটেরিয়া ইন্টিগ্রেশনের জিনিসগুলো লিখেছে এই জায়গায় আর কি, একবারে লিখে একবার দেখাচ্ছে যে এই যে আমাদের 6টা ক্রাইটেরিয়া হবে সেটা দেখাচ্ছে এখানে আমার। সো ডেল্টা 1 1 মানে m1 m1 এর সাথে মাল্টিপ্লাই, 1 2 মানে m1 m2, ডেল্টা 2 2 মানে m2 m2 এর সাথে মাল্টিপ্লাই করা। সো মোটামুটি এখানে যে 6টা ক্রাইটেরিয়া আসবে এখানে সবগুলো লেখা দেখতে পাচ্ছি আমরা। সো এখন আমাদের আসল কাজ। সো হঠাৎ এই ইকুয়েশন বা এই আনসার দেখে ভয় পাওয়া যাওয়ার কথা, আমরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি আসলে কি ঘটেছে। সো এখানে ডট ডট দিয়ে আসলে সেগমেন্টগুলো ভাগ করে দেখানো হচ্ছে যে এ থেকে এই ডি এটা একটা সেগমেন্ট, আবার ডি থেকে বি এটা একটা সেগমেন্ট, বি থেকে ই একটা সেগমেন্ট হইতে পারতো, কিন্তু এখানে যেহেতু আমার আর মোমেন্ট ডায়াগ্রামটা কন্টিনিউ করেনি, যেহেতু এখানে জিরো, সো জিরোর সাথে এটা মাল্টিপ্লাই করার যে কথা না করা একই কথা, সো এটা না করলেই হয়। সো আমরা যদি সেই হিসেবে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এডি পোর্শন, এই পোর্শনটা হচ্ছে ট্রাপিজিয়াম, আবার এই যে পোর্শনটুকু এটা হচ্ছে ট্রাপিজিয়াম, তার মানে দুইটা ট্রাপিজিয়াম। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব ওই চার্টে দুইটা ট্রাপিজিয়ামের জন্য কি হয় সেটা দেখার জন্য। সো দুইটা ট্রাপিজিয়াম যদি হয়, আপনারা দেখবেন যে দুইটা ট্রাপিজিয়াম যদি এরকম হয়, যদি এই পাশে হয় m1, এই পাশে যদি হয় m2, আবার আরেকটা ট্রাপিজিয়াম যদি এরকম হয় যে এইদিকে m1 প্রাইম, এদিকে m2 প্রাইম, দুইজনের লেন্থ যদি l হয়, তাহলে তার সূত্র দাঁড়াচ্ছে 1/6 m1 2m1 প্রাইম প্লাস m2 প্রাইম প্লাস 1/6 m2 m1 প্রাইম m2 প্রাইম। সো এটার সাথে একটা l গুণ হবে, এটার সাথে একটা l গুণ হবে। সো এই হচ্ছে বিশাল একটা চার্ট আমরা পাচ্ছি। তো সেই অনুযায়ী আমরা বসিয়ে দিই। সো যেহেতু এখানে মোটামুটি 4টা সেগমেন্ট, আপনারা জানেন যে এ থেকে এই পর্যন্ত হচ্ছে l/2, এই পর্যন্ত হচ্ছে l/2, এই পর্যন্ত l/2, এইভাবে l/2 করে। সো একটু এরেজ করে নেই এগুলো। সো এই জন্যই এখানে আমরা প্রথমে l/1 বসাচ্ছি l/2, 1/6 এর 6, আর সূত্রের ইআই তো থাকবে আগের মতোই। m1 যদি আসি, সেখানে m1 দেখাচ্ছে 2pl, এই জন্য 2pl বসা দিল, মাইনাস কেন, কারণ বাইন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা নিচের দিকে নেগেটিভ। তারপরে 2m1 প্রাইম, সো এখানে মোমেন্ট l, তো 2 ইন্টু l, আর এখানে মোমেন্ট হচ্ছে l/2 প্লাস l/2। সো এই গেল একটা পোর্শন। এরপরে যদি আমরা সেকেন্ড পোর্শনের দিকে যাই, তো আমরা দেখব যে বি থেকে ডি, সো এখানে মোমেন্টটা হচ্ছে এখানে পিএল, সেই জন্য পিএল বসাইলো, এবং এখানে মাইনাস কারণ এখানে নেগেটিভ মোমেন্ট। আর 1/6 তো কমন আগে থেকে নিয়ে নিচ্ছে। সো এবার হচ্ছে গেল প্রথমে m1 প্রাইম, সো প্রথমে m1 প্রাইম হচ্ছে গেল এই জায়গায় আমার l, আর m2 প্রাইম হচ্ছে l/2, সো 2 ইন্টু l/2। সো এই গেল আমাদের একটা ট্রাপিজিয়ামের জন্য। সিমিলার আমরা সেকেন্ড ট্রাপিজিয়ামের জন্য একই কাজ করব। সো এইভাবে টোটাল ক্যালকুলেশন করে লাস্টে আমরা পাচ্ছি -11p l³/16ei। এবার আমরা করবো m0 m2 সাথে, তো সেম এখানেও ট্রাপিজিয়াম হচ্ছে, তো সবগুলো ট্রাপিজিয়ামের হিসাব পুরোটা আমরা ক্যালকুলেশন করব।
এবং ক্যালকুলেশন করে আমরা দেখব যে আমাদের আসছে -23PL³ 12EI। সো ডেল্টা নটের কাজ হয়ে গেলে বাকিগুলো সহজ, কারণ ছোট ছোট ডেল্টা যেগুলো সেগুলো তো নিজের সাথে নিজে মাল্টিপ্লাই হয়। ডেল্টা 1 এবং ডেল্টা 2 এটা নিজের সাথে নিজে মাল্টিপ্লাই হবে। ডেল্টা 1 মানে এমনের সাথে এমনের মাল্টিপ্লাই। সো 4 দিয়ে করে ফেললাম। ডেল্টা 2 মানে M2 সাথে M2 মাল্টিপ্লাই, সেটাও 4 থেকে হয়ে গেল। সো এখানে L12 বসিয়েছে, কারণ এই পর্যন্ত L এই পর্যন্ত L, এর জন্য টোটাল L হচ্ছে 12, সেটা আমরা বসিয়ে দিলাম। এবার ডেল্টা 1 2 এবং 2 1 যেটাই বলি না কেন সেটা আসলে সেম আসবে। সো M1 M2 সাথে মাল্টিপ্লাই। সো এখানে একটা ট্রাপিজিয়াম, এখানে একটা ট্রায়াঙ্গেল, তো ট্রাপিজিয়াম ট্রায়াঙ্গেল কীভাবে করতে হয় সেই অনুযায়ী সূত্র বসিয়ে করে ফেলছে। তো সব ডাটা আমরা পেয়ে গেছি। তো আমরা যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সে সেটা বসিয়ে দিব। এই যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সের ডেল্টা 1 যা পেয়েছি, ডেল্টা নট 2 যা পেয়েছি, ছোটো ডেল্টা 1 যা, সবগুলো বসিয়ে দিয়েছি আমরা এই জায়গায়। এবং PL³/EI বা L³/EI যা যা কমন হয়েছে কমন নিয়েছি আমরা। সো তাহলে আমার দেখা যাবে যে L³/EI মোটামুটি আমরা এখানে কাটাকাটি করতে পারি দুই পাশ থেকেই। আর এটা যে নেগেটিভ, মাইনাস ওই পাশে গেলে হয়ে গেছে কি পজিটিভ। সো এখন হচ্ছে আমাদের যেহেতু এটা একটা ম্যাট্রিক্স আমার ইকুয়েশন ফর্মেটে চলে আসছে, এখন ইকুয়েশন সলভ করার জন্য আমরা চাইলে এটা ইনভার্স ম্যাট্রিক্স করে যদি এর সাথে গুণ দিই সেটাও করতে পারি, অথবা আমরা ক্রেমার্স রুল অনুযায়ী যেভাবে করতে আমরা চাইলে সেভাবেও করতে পারি। সো এখানে হচ্ছে ক্রেমার্স রুল অনুযায়ী করেছে। তো ক্রেমার্স রুল জিনিসটা আসলে কীরকম সেটা যদি একটু আমি দেখাতে চাই, এখানে দেখাই। সো এখানে যেহেতু ক্রেমার্স রুলে সলভ করেছে সেটা আমি দেখানোর চেষ্টা করি ক্রেমার্স রুলে কীভাবে সলভ করতে হয়। সো ধরলাম এখানে লেখা আছে 5x + 2y = 3, 8x - 7y = 5। ধরলাম এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। সো আমি যদি x এর আনসার বের করতে চাই, সো প্রথমত নিচে ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট বলে সেটা বসাবো। এখন কত 5 2 8 - 7, এই x এর সহগ 5, x এর সহগ 8, y এর সহগ 2, y এর সহগ -7 সেটা বসালাম। উপরে আমরা কি করব, যেহেতু x এর মান দরকার, সো x এর এই প্রথম জায়গাটায় আমরা 3 এবং 5 মানে সমান সমান এই পাশে যা সেটা বসাই দিব 3 5, আর এখানে কত আসে 2 - 7 বসাই দিব। সো দুইটার যে ডিটারমিনেন্ট করব আমরা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, সেই মান দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার x এর মান। সিমিলার যদি আমরা y বের করতে চাই, নিচে সবসময় একই হবে 5 8 এই সহগগুলার ম্যাট্রিক্স যেটা বলে বা ডিটারমিনেন্ট বলে নির্ণায়ক, সেটা বসাবো। উপরে কি হবে, এবার তো যেহেতু y, তাহলে y বরাবরে আমরা 3 5 বসাই দিব, মানে সমান সমান এই পাশে যেটা আছে 3 5 সেটা বসাই দিব, আর এই বরাবর x জাস্ট তাই বসাবে 5 8, সেটা ভাগ করা যাবো, সেটা হচ্ছে আনসার। সো এখানে আসলে এই রুলসটাই ফলো করা হয়েছে যেটাকে বলা হয় ক্রেমার্স রুলের মাধ্যমে ইকুয়েশন সলভিং। অথবা আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো কীভাবে ইনভার্স ম্যাট্রিক্স সলভ করা লাগে। সো এইভাবে করে তারা দেখলো একটা রিয়াকশন আমার পেয়েছে 1.22p, একটা পেয়েছে 0.34p। আমরা রিয়াকশন 1 এবং রিয়াকশন 2 সেটা আমরা পেয়ে গেলাম। একটু লেন্দি ক্যালকুলেশন। এখন আমাদের যেটা করতে হবে, যে পুরো জিনিসটা পেয়ে গিয়েছি, এখন আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সেটা ড্র করতে হবে। সো আমরা রিয়াকশন 1 পেয়েছিলাম 1.22p এবং রিয়াকশন 2 পেয়েছিলাম 0.34p। সো আমরা চাইলে এই রিয়াকশনটা বের করতে পারবো, কারণ সামেশন অফ fy যদি অ্যাপ্লাই করি, সো এই রিয়াকশন আমাদের যদি দিই RA প্লাস 1.22p প্লাস 0.34p মাইনাস p, কারণ এই লোডগুলো নিচের দিকে, জন্য এগুলো মাইনাস, ইকুয়াল টু 0। সো এটা সলভ করলেই আমরা রিয়াকশন অফ এর মান দেখব 0.44p পেয়ে যাব আমরা। সো আমরা এখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করছি। সো যদিও অনেক সময় শুধু পরীক্ষায় বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চাইবে, তবু আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা
প্রথমে একে করলে অনেকের বুঝতে সুবিধা হবে। সেখানে আমরা সহজভাবে একটু বোঝানোর চেষ্টা করছি। তো যেহেতু এখানে পজিটিভ 0.44p, তাহলে আপওয়ার্ড দিকে হবে 0.44p। সো এই 0.44p আর এইদিকে নিচের দিকে পি ফোর্স কাজ করতেছে, তো 0.44p থেকে পয়েন্ট পি বাদ দিলে আসে আমাদের -0.56p। সো সেটা এই পর্যন্ত কন্টিনিউ করবে। এখানে আবার আছে 1.22p, তাহলে -0.56 এর সাথে যদি আমরা 1.22 যোগ করি, সো আমরা পেয়ে যাব 0.66p। আবার 0.66p থেকে যদি আমরা 1p বাদ দিই, তাহলে আসবে -3.34p এবং +0.34p এর জন্য এখানে 0 হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এবার আমরা আঁকতে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। সো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার আগে আমাদের আসলে দেখতে হবে যে এই পোর্শনে, এই ফিক্সড এন্ড মোমেন্টে অলরেডি কি মোমেন্ট আসে। আমরা জানি যে ফিক্সড সাপোর্টের ওই জায়গায় একটা মোমেন্ট আসে। তো সেই মোমেন্টটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখি, দেখবো আসবে 0.1pl। তার মানে আগে থেকেই এখানে নেগেটিভ -0.1pl চলে আসবে। সো -0.1pl এর সাথে যদি আমি এই এরিয়াটা যোগ দিই, এরিয়াটা কত? 0.44p ইন্টু l/2। সো যোগ দিলে দেবো 0.12pl। আর যেহেতু এটা নেগেটিভ এরিয়া, নেগেটিভ বিয়োগ করবো, দেবো -0.16pl। এটা যেহেতু পজিটিভ, আবার যোগ করি, দেখবো এটা আসবে। এবং যেহেতু এটা নেগেটিভ, বিয়োগ করবো, দেখবো 0 হয়ে গেছে। তো এইভাবে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকবো। আশা করি ডোসি 2 এর ম্যাথ বোঝা গিয়েছে। সো আজকে এবং থাকলো। নেক্সট লেকচারে আমরা দেখব ফ্লেক্সিবিলিটি মেথডের অন্য কোনো মেথড। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।